সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, শেখ হাসিনার পুরো সময়টাতে নানামুখী নিপীড়নের শিকার হয় দেশের সকল শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক কর্মীদের উপর ধারাবাহিক নিপীড়ন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মানুষ হত্যা, এসবই ছিল হাসিনা বাহিনীর রুটিন কাজ। প্রিয় দর্শক, তেমনই দুজন নিপীড়িত ব্যক্তি আজ আমাদের অনুষ্ঠানের অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তাফসির খান। ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায় যিনি হাসিনার নিপীড়নের মুখে পড়েন। সেই থেকে 2024 সালের 5 আগস্টের আগের প্রতিটি দিন, প্রতিটি রাতই তিনি নিপীড়নের আশঙ্কায় থাকতেন। আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণগঞ্জের কিশোর জুম্মান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজপথে যে ছিল সাহসী ভূমিকায়, কিন্তু 5 আগস্ট বিজয়ের দিন তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয় হাসিনার পুলিশ বাহিনী। মৃত্যুর মুখ থেকে ফিরলেও এখনও স্বাভাবিক হতে পারেনি দরিদ্র বাবার এই কিশোর সন্তান। আজকের অনুষ্ঠানে তাফসির খান এবং জুম্মনের মুখ থেকেই শুনব নিপীড়নের সেই সব স্মৃতি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একে একে তাফসির খান ও জুম্মানের উপর ছোট্ট দুটি ভিডিও ডকুমেন্টারি দেখে নেব। হাওড়পাড়ের ছেলে তাফসির খান ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে তার জন্ম। 2007 ও 2009 সালে মিঠামইন থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন তাফসির। এলাকায় থাকা অবস্থাতেই জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। তারপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজধানীর সরকারি তিতিমির কলেজে, কিন্তু রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়। এরপর আর লেখাপড়া এগোয়নি। হাসিনার ফ্যাসিবাদের পুরো সময়টাতে তিনি ছিলেন রাজপথের একজন সক্রিয় কর্মী, যে কারণে তাকে বহুবার হামলার মুখে পড়তে হয়েছে। পুলিশ পিটিয়ে গুরুতর জখম করে একবার মৃত ভেবে ফেলে রাখে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সবাই ভেবেছিল মরে গেছে তাফসির খান। এমন অসংখ্য নিপীড়নের স্মৃতি নিয়ে বেঁচে রয়েছেন তিনি। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ স্নেহধন্য রাজনীতিক কর্মী তিনি। সর্বকনিষ্ঠ হিসেবে এখন তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আজীবন গণতান্ত্রিক অভিযাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে দল ও দেশের মানুষের পাশে দাঁড়াতে মরণপণ শপথে বলিয়ান তাফসির খান। নারায়ণগঞ্জের মুছাপুর বন্দরের কিশোর জুম্মান ছিলেন পোশাক শ্রমিক। রিকশাচালক বাবা মোফাজ্জলের একমাত্র সন্তান তিনি। সংসারের অভাব অনটন ঘোচাতে গিয়ে হাই স্কুলের পাঠ চোকাতে হয়নি। 8ম শ্রেণীতেই ইস্তফা দিতে হয়েছে তাকে। 24 জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন নারায়ণগঞ্জ শহরে ছড়িয়ে পড়লে প্রতিদিন কাজে যাওয়ার আগে সেখানে কিছু সময় ব্যয় করতেন তিনি। এভাবে 4 আগস্ট অফিস ফাঁকি দিয়ে যোগ দিয়েছিলেন শিক্ষার্থীদের মিছিলে। মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। এদিকে জনতার মুখোমুখি তখন আওয়ামী পুলিশ বাহিনী। জুম্মান সহ 3 কিশোর হাত উঁচু করে তাদের সামনে যায়। পুলিশের উদ্যত রাইফেলের সামনে গিয়ে তাদের শান্ত হবার আহ্বান জানায় তারা। ছাত্রদের উপর যেন গুলি না চালানো হয়, অধিকার ও দাবির স্বরে তাদের বলে জুম্মন। তবে যেই পুলিশ হাসিনার, সেই পুলিশ তো দানব। যে কারণেই শত অনুরোধ পায়ে মারিয়ে গুলি চালায় জুম্মানদের উপর। মুহূর্তেই লুটিয়ে পড়ে কয়েকজন। সেখান থেকে অনেকেই শহীদ হলেও কেবল বেঁচে যায় কিশোর জুম্মন। কিন্তু গুলিতে চোখ মাথা হারানো পঙ্গু জীবনকে কি আসলে বেঁচে থাকা বলে? এই প্রশ্নের কোনো উত্তর জানে না হত দরিদ্র বাবার এই সন্তান। দর্শক, ভিডিও দুটি দেখলাম, এবার ফিরে আসি মূল আলোচনায়। প্রথমেই তাফসির খান, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি তো একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। বিরোধী রাজনৈতিক
কর্মী হিসেবে শেখ হাসিনার পুরো সময়টাতেই নানামুখী নিপীড়নের শিকার হয়েছেন, অজস্র ক্ষত নিয়ে বেঁচে আছেন, বয়ে বেড়াচ্ছেন অনেক যন্ত্রণা। এর মধ্যে আসলে সারা জীবন মনে রাখবার মতো বা কোনোদিন ভুলতে পারবেন না এরকম ঘটনা কোনটি? আমরা শুনেছি আপনাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিল শেখ হাসিনার শাসনামলের পুলিশ বাহিনী। আমি ঢাকা থাকি, আমার আত্মীয়র বাসায়, সেটা হলো চানখারপুল। সেই আত্মীয়র বাসায় থাকার সুবাদে আমি একদিন আগে গ্রাম থেকে ঢাকা চলে আসি, যেহেতু আমার দলীয় প্রোগ্রাম, দলকে ভালোবাসি, সেই জন্য আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি ঢাকা হাইকোর্টে। ঢাকা হাইকোর্টে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়ে আমি 21শে হলের সামনে দিয়ে যাইতে গিয়ে তখন প্রেস ক্লাবের সামনে দেখি অসংখ্য আওয়ামী গুন্ডা বাহিনীরা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ভয়ভীতি অপেক্ষা করে আমি হাইকোর্টের ভিতরে প্রবেশ করি। পুলিশ আমাদেরকে প্রথম অবস্থায় জলকামান দেয়, 5 থেকে 7 মিনিট পরে আমাদের উপর লাঠিসোঁটা দিয়ে পুলিশে আক্রমণ করে। প্রথম পুলিশ আক্রমণ করার মুহূর্তে আমি, মরহুম অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আমাদের বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক, উনিও ছিলেন, আমরা দুজন আহত হই। আহত হওয়ার মিনিট 2 পর হাইকোর্টের গেট পুলিশ খুলে দেয়। পুলিশ খুলে দেওয়ার সাথে সাথে আওয়ামী গুন্ডা বাহিনীরা প্রবেশ করে যায় সেটার ভিতরে। প্রবেশ করার সাথে সাথে আমাদের উপরে এমন নির্যাতন শুরু করে, আমার মাথায় তৎকালীন সময় প্রায় 23টা সেলাই লাগছিল। আর সেই সেলাই থেকে আজকের দিন পর্যন্ত আমার ওষুধ খেতে হয় প্রতিদিন 120 টাকার ওষুধ। যে ওষুধ না খেলে আমার মনে হয় আমি কিছুক্ষণ পর মারা যাব। এরকম এরকম মনে হয় কেন? কি সমস্যা হয়েছে? সমস্যাটা যখন এরকম আমার মাথায় যখন আঘাত করলো, হেলমেট দিয়ে লাঠি দিয়ে আঘাত করার পরে, তখন আমাকে চিকিৎসার জন্য নেওয়ার কোনো তখন সুযোগ ছিল না। তখন পুলিশের ব্যারিকেডে ছিলাম আমরা তো আর বলতে পারি না, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছি। কোন জায়গায় পড়েছিল? এটা ঢাকা হাইকোর্টের মধ্যে পড়া অবস্থায় আমাদেরকে, হয়তো আল্লাহর কোনো অশেষ রহমত ছিল, এখানে 2-4 জন লোক আমাদেরকে টেনে হিসড়ে রিকশায় তুলে নিয়ে গেছে। তখন প্রথম অবস্থায় ওরা যেভাবে আমাদের উপর আঘাত করছিল, তারা কি দিয়ে আঘাত করেছিল? তারা লাঠি, কতজন ছিল তারা? বিশাল বহর ছিল তাদের। পুলিশ, ছাত্রলীগ, পুলিশ সবাই একাকার হয়ে এসে আমাদের উপর অত্যাচারটা করেছিল। তখন আমরা তো রাস্তায় পরেই রয়েছি। রাস্তায় পরে থাকার পরে আমাদেরকে, আমার এই কয়েকজন বন্ধু খবর পেয়ে তারা যে কোনোভাবে বিভিন্নভাবে আইসা আমাদেরকে হসপিটালের দিকে নিয়ে গেছে। হয়তো 3 দিন পরে আমি জানতে পারলাম, বা আমি 3 দিন কি আপনার জ্ঞান ছিল না? জ্ঞান ছিল না আমার, 3 দিন জ্ঞান ছিল না। 3 দিন পরে আমি যখন সুস্থ হই, তখন আমি দেখি আমার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, এই অবস্থাগুলো যখন আমি দেখতে পাই, দেখার পরে তখন আমি অনুধাবন করতে পারছি যে আমার উপর আঘাত করা হয়েছে। তারপর আমি সেটার উপর ভিত্তি করে আমি তখন ডাক্তারকে বললাম, আমার চিকিৎসা যখন শুরু হলো আমার কি হয়েছে। তখন ডাক্তার আমার সাথে কিছু বলে না, বলে আপনি আপনার গার্ডিয়ানকে দেন, আমি তাদের সাথে কথা বলবো। তখন দেখা গেল আমার আব্বা বৃদ্ধ মানুষ, এই অবস্থা শুনে আমার আব্বা স্ট্রোক করছে। তো ওই দিনই আমার আব্বা 2013 সালে ফার্স্ট স্ট্রোক করে। আমার আব্বা স্ট্রোক করার পরে আমার আব্বাকেও বাঁচানোর দায় খুব কষ্ট, সেই নিউজটাও আমি পাই নাই। সেই নিউজটা না পাওয়াতে আমি আমার মতো চিকিৎসা, ইসলামী ব্যাংকের চিকিৎসা, ওই সময় আমি ছোট ছিলাম, কিন্তু আমাকে ওই সময় আমাদের বর্তমানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যে ডাক্তার রফিক ভাই খুব আদর করতো আমাকে, ডাক্তার জাহিদ স্যার, তারা খুব আদর করতো, আমানুল্লাহ ভাই, তারা খুব আদর করতো যে অ্যাক্টিভ রাজনীতিটা করছি, সেই জন্য তারা আমাকে খুব পছন্দ করতো। তারা খুব খোঁজ খবর নিয়েছে, আমাকে দেখভাল করছে। একটা পর্যায়ে আমাকে বলতেছে, সানাউল্লাহ মিয়া স্যার বলছিল দেখতে আইসা যে তোমার যে অবস্থা, আর দ্বিতীয়ত হলো রাষ্ট্রদ্রোহী মামলা তো তোমার হয়ে গেছে, আমিও আসামি হইলাম, তুমিও আসামি হয়ে গেল। এখন যে অবস্থা সিচুয়েশন, তোমার চিকিৎসা তো বাংলাদেশে করতে গেলে খুব ব্যয়বহুল চিকিৎসা হবে, যদি কোনোভাবে পসিবল হয়। ডাক্তাররা আমাকে কিছু বলে নাই, কিন্তু সানাউল্লাহ মিয়া স্যার আমাকে আদর করতো, সেই বিধায় আমাকে সেই তথ্যগুলো দিছে। দেওয়ার পরে ওই দিন রাতেই সিদ্ধান্ত নিলাম আমি দেশের বাইরে চলে যাব, যেহেতু আমার নামে মামলা হয়ে গেছে, আমি দেশে থাকা অবস্থা আমার জন্য হুমকি হয়ে যাইতেছে, হয়তো আমার চিকিৎসাটাও পরিপূর্ণ পাবো না। ওই দিন রাত্রেই
আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যাই। 2013 সালে মালয়েশিয়া বৈধ ভিসা করতে পেরেছিলেন? বৈধ ভিসা করতে না পেরেছি। আগেই ভিসা করা ছিল? আমার ভিসা করা ছিল আগে। আচ্ছা আচ্ছা। আমি ভিসা করে রাখি সবসময়। ইমিগ্রেশনে ঝামেলা করেনি? ইমিগ্রেশনে ঝামেলা করে নাই, তখন আমাদের মামলাগুলা শুধু রেকর্ড হয়েছে, কিন্তু ইমিগ্রেশন পর্যন্ত মনে হয় পৌঁছাই নাই, হয়তো কপাল ভালো আমার আর কি। তো সেই সুবাদে আমি যখন মালয়েশিয়ায় গেলাম, তখন মালয়েশিয়ার ডাক্তাররা আমাকে যে জিনিসটা বলল সেটা হলো যে আপনার ব্রেনের নার্ভ ছিঁড়ে গেছে, তো আপনার দুশ্চিন্তার কিছু করার নাই, আমাদের ওষুধগুলা ফলো করে যান, খাইতে থাকেন, হয়তো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবে। কিন্তু আদৌ পর্যন্ত আমি সেই সুস্থতাটা অনুভব করতে পারি না। আমার দেখা যায় আমি যদি আজকে ওষুধ সেবন না করি, কালকে আমার মনে হয় যে আমি কালকেই মারা যাব। এই অবস্থার মধ্যে আমি চলতেছি। সেই অবস্থা চলার মুহূর্তেও আমি মালয়েশিয়া গিয়েও ভালো অবস্থান থাকতে পারি নাই। আমার পাসপোর্ট জব্দ করে দিয়েছে, আমার পাসপোর্ট দেয় নাই। আমার বাসায় এম্বাসি থেকে লোক যেত কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করতো, কেন আমি ফেসবুকে লেখালেখি করি, কেন গণতন্ত্রের পক্ষে কথা বলি। ফেসবুক বলতে সেটা না, আমি কেন গণতন্ত্রের পক্ষে কথা বলি, আমি কেন বাংলাদেশি হাই কমিশন থেকে যেত, হাই কমিশন থেকে লোক যেত, এবং আমি যখন আমার পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছি সেই পাসপোর্টটা জব্দ করে দিয়েছে, সেই পাসপোর্টটা আমাকে দেয় নাই। তো না দেওয়ার পারপাসে আমি আমার ওই দেশের যে যে যার নামে ভিসাটা করছি ওই বসরে নিয়ে আমি একাধিকবার গেছি, কিন্তু তাদেরকে বলে দেয় যে হ্যাঁ নেক্সট উইকে দিয়ে দেবো, এরকম তারা বলে, কিন্তু বেসিক্যালি আমার এক পাসপোর্টটা দেয় নাই। আমি প্রায় 4 বছর যাবৎ অবৈধ ছিলাম মালয়েশিয়াতে। এই নিপীড়িত জীবনযাপন করেও আমি অবৈধ জীবনযাপন করছি। সেই অবৈধ জীবনযাপন করতে মানে আপনি যে অবৈধ হয়ে গেলেন, আপনি কি সেখানে কাজ করবার সুযোগ পেয়েছেন? কাজ করবার সুযোগ পেয়েছি বলতে আমি তো ভাষা জানি, ভাষা বলতে ইংলিশে ভালো টকিং করতে পারি, বা যার মাধ্যমে ভিসাটা আমি করেছি সে আমাকে খুব পছন্দ করছে। সে যখন আমার জীবনের ইতিহাসগুলো শুনতে পারছে তখন সে আমাকে নিজের মনে করে নিয়েছি, যে আমি হয়তো আমার একটা সন্তান বা আমার একটা ছেলে, তারা একটু আমি নিরাপত্তার চাদর দেখাই। আরেকটা জিনিস আপনাকে বলি, সেখানে থাকা অবস্থায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ওইখানে গেছে, যার মধ্যে শামীম ওসমান, সেও একাধিকবার ওই জায়গায় গেছে। আমি যখন আহত হয়েছি তখন কিন্তু পত্রিকাতে একটা হেডিং নিউজ হয়েছে, সে নিউজ পারপাসে সে আমার দিকে এমনভাবে তাকাইছে, আমার খুব ভয় শুরু হয়ে গেছে যে আমি কি আজকে অ্যারেস্ট হয়ে যাই কিনা, আমি এরকম একটা মালয়েশিয়াতে। আর আমি যেই ফ্ল্যাটে থাকতাম তার অপোজিটে শামীম ওসমানের একটা ফ্ল্যাট কিনা ছিল, সে ওই ফ্ল্যাটে সে বাংলাদেশ থেকে গেলে ওইখানে থাকতো। জুম্মান বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা, নারায়ণগঞ্জের জুম্মান, নারায়ণগঞ্জে 5 আগস্ট ওই দিনই উনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন এবং অজস্র গুলির স্প্লিন্টার এখনও তিনি শরীরে বয়ে বেড়াচ্ছেন। জুম্মান আসলে ওই দিন কি ঘটেছিল, কারা, আপনি কোথায় ছিলেন? আপনি তো গার্মেন্টসে চাকরি করেন তাই না? আপনি ওখানে গিয়েছিলেন কেন, কি উদ্দেশ্যে গিয়েছিলেন, কাদের সাথে গিয়েছিলেন, এবং আপনি কেন এই হামলার মুখে পড়লেন, এবং বর্তমানে কি অবস্থা আপনার? 4 আগস্ট এই কারখানায় কাজে যাই, সকালবেলা কাজে থেকে যাওয়ার পরে দেখি চাষারা ওদিকে মানে মিছিল হইতেছে, ছাত্ররা সবাই আন্দোলন করতেছে। তখন আমি দুপুরে বের হই, বের হওয়ার পরে মহাজন ফ্যাক্টরি থেকে, জি মহাজন বেরিতে দেয় না। পরে আমি মানে চা খাওয়ার কথা কয়ে বের হয়েছি। বের হওয়ার পরে যাওয়ার পরে চাষারা হাঁটতে হাঁটতে যাই, যাওয়ার পরে দেখি ওইখানে সবাই মিলে মানে স্লোগান দিতেছে, সোনার বাংলা গান গাইতেছে। তারপর আমি ওই জায়গায় গিয়ে ভিডিও করি, পরে একটা লোক আমাকে একটা বিস্কিট একটা পানি দেয়, তখন ওইটা নিয়ে আমি পকেটে রাখি, রাখার পরে সামনে দেখি ধোঁয়া ছুটতেছে। পরে হাইটেটা যাই, যাওয়ার পথে দেখি ওইখানে অনেক ছাত্ররা ছিল এবং পুলিশ ছিল, মানে গুলি করতেছে। তখন আমি মানে ওইখান থেকে আরও সামনে যাই, যাওয়ার পরে যেতে যেতে দৌড়ে যাওয়ার পরে দেখি পুলিশ মানে অনেকখানি দূরে আর ছাত্র আরও এইদিকে। পরে আমরা 3টা ছেলে, মানে আমি পুলিশে কিছু বলি, অনেক কিছু বলি, 3টা ছেলে আমরা যাই। যাওয়ার পরে এইভাবে হাত তুলে যাই, যাওয়ার পরে পুলিশের সামনে বলি যে স্যার আপনি গুলি করেন না, আপনি একসময় তখন বন্দুক তাক করেছিল না, তখন গুলি করে না, মানে হাত তোলার পরে গুলি করেন। আমরা 3জন ছেলে গেছিলাম, বলতেছে যে স্যার আপনি গুলি করেন না, আপনি তো একসময় স্টুডেন্ট ছিলেন, ওই দিকটার দিকে তাকিয়ে আপনি তো চাকরি পাইছেন, স্টুডেন্ট থেকে পড়াশোনা করে চাকরি পাইছেন, ওই দিকে তাকিয়ে আপনি গুলি করেন না,
আপনারা আমাদেরকে উৎসাহ দেন, কি আপনারা সাইডে সরে আমাদের তালি দেন, কি আমরা বসে পড়ি। এই কথা বলার পরে আমি ঘুরছি, পরে উনি আমাকে মানে আমি ভাবতে পারিনি যে আমাকে এইভাবে গুলি করবে, মানে অক্ষমভাবে গুলি করে। গুলি করার পরে মানে সামনে থেকে ঘুরার পরে গুলি করছে। গুলি করার পরে মানে আমি দেখলাম যে মানে 3 জনের যে শক্তিটা, একজনে মানে আমার বাড়ি মারছে পিছন দিয়া, এরকম আঘাত পাইছি। দেখি রক্তগুলো আমার মানে গরম পানির মতো গরম হয়ে গেছে। তখন আমি সাইডে সরে যাই। সরে যাওয়ার পরে অনেকখানি দৌড়ে গিয়ে আমি মানে যেই ড্রেন ছিল, ড্রেনের থেকে নিচে পড়ে গেছি। মানে ড্রেনের রাস্তার পাশে ড্রেনের সাইডে পড়ে গেছে? হ্যাঁ, নিচে পড়ে গেছি। তখন আবার চিন্তা করলাম যে মানে মরার একটা কি মানে মরার হাত থেকে বাইচে আইছি। পরে দেখি যে আরো বুলেট মানে পড়ে যাওয়ার পরেও আপনার উপর গুলি করছে? হ্যাঁ জি, গুলি করতেছে। পরে ওখান থেকে উঠা দৌড়ে যাওয়ার পরে আমি অনেকখানি যাই দৌড়ে যাওয়ার পরে আমি আবারও সেম মানে আমার তখন শরীরে আর শক্তি নাই, রক্ত পুরো সাদা, শার্ট লাল হয়ে গেছে গা। লাল হয়ে যাওয়ার পরে আমি আমার শরীরে শক্তি নাই, আমি অনেক ভয় পাইছিলাম। পরে আমি ড্রেনের থেকে শুয়ে পড়ছি রাস্তায়, মানে ড্রেনের সাইডেই শুয়ে পড়ছেন? হ্যাঁ, শুয়ে পড়ছি। পরে অনেক লোক এসে আমাকে নিয়ে যায়। জীবনে অনেক কষ্ট পাইছি, পানি চেয়েছি, পানিটা পর্যন্ত মানে ওই যে রাস্তায় পড়ে গেছিলেন, পরে কি আশপাশের মানুষজন এসে আপনাকে উদ্ধার করেছে? পানি চেয়েছি, পানি পর্যন্ত দেয় নাই। ব্যান গাড়িটা পুরো লাল হয়ে গেছে রক্ত দিয়ে, আমার শরীরে রক্ত মানে রক্ত আরো রক্ত ছিল। জি, মানে আমি কথা বলতে পারি না, আমি শুধু দেখতেছি। আমার এই চোখ পুরো সাইড, আমি 21 দিন খাবার খাইতে পারিনি। 13 ঘন্টা ব্লিডিং হয়েছে, কান দিয়ে মুখ দিয়ে কথা বললে রক্ত বেরিত, কথা বলতে পারতাম না। তারপর আমাকে ডাক্তারখানায় নেওয়া যাওয়া হয়, খানপুর 300 বিশ্ব হসপিটালে। নেওয়ার পরে যে ডাক্তার বলতেছে যে আপনার বাবার নাম্বার, তখন আমি তো কথা বলতে পারি না, ওই সিচুয়েশন ছিল না। পরে হাত দিয়ে এই হাত দিয়ে এই নাম্বার তুইলা, তারপর নাম্বার বাবার দিছে, বাবা ফোন দিয়ে। পরে ডাক্তার বলছে যে ওরে বাঁচানো সম্ভব না, ওকে ঢাকা নিয়ে যান। পরে আমার ঢাকা নিয়ে আসার পরে এই আমার ব্লিডিং 13 ঘন্টা পড়ছে, পরে ব্লিডিং বন্ধ করছে। পরে ঢাকা কোন হাসপাতালে নিয়ে আসলো? মেডিকেলে। ঢাকা মেডিকেলে? জি, মেডিকেল আনার পরে কারা নিয়ে আসলো ঢাকা মেডিকেলে? আমার ফ্যামিলি। আপনার আব্বা আম্মা? হ্যাঁ, ফ্যামিলি আসছে। মানে আমার বাবাও কান্দে দিছে, একটা ছেলে আমি, আমার বাবার মারও আম্মু সবাই কাঁদছে ফ্যামিলির, একটা সবার আদরের আমি। পরে এই ঢাকা থেকে আমার রিলিজ করলো, যে বাসায় পাঠাই দিছে। তখনও মেডিকেলে ওই দিনই ঢাকা মানে ফজরের সময় পাঠাই দিছে। তারপর ওই দিনও আবার গোলাগুলি চলছে মেডিকেল হসপিটালে। তার জন্য আর কি আমার বাবা মা ডরে আমাকে বাসায় নিয়ে চলে গেছে। তখন আমার খারাপ অবস্থা ছিল, কারণ কানের ব্লিডিং হইতো, মুখ দিয়ে কথা বললে মানে কোনো কিছু খাইতেই পারি না, না খাওয়া ছিলাম প্রায় 13 ঘন্টা। পরে বাসায় নিয়ে যাওয়ার পরে এই ছাত্র এই যুবলীগের পোলাবেন আমার অ্যাম্বুলেন্স আটকাই দিয়েছে। কোন জায়গায়? এই বন্দরে, যে ওকে নেওয়া যাইতে দিব না। জি, নিজে যেত না, ও আন্দোলনে গেছে। আমার চাচু বলতেছে যে ও আন্দোলনে যায় নাই, ও মাল আনতে গেছিল। মিথ্যা কথা বলছে, কারণ তখন ডরাইছে, তখন ওদের রাজত্ব ছিল। পরে কাকার কথা শুনে নেয়, পরে অনেক পায়ে মুয়ে দইরা পরে আমার চাচু আমার বাসায় নিয়ে যায়। এরপরে কি বাসাতেই চিকিৎসা চলছে? হ্যাঁ, বাসা থেকে 3 দিন পরে আমি হসপিটালে আবার ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তখন তো ট্রিটমেন্ট ফ্রি হয় নাই। আচ্ছা, আপনার কাছ থেকে আবারও শুনবো জুম্মান। আমরা একটু তাফসির খানের কাছ থেকে শুনে আসি। তাফসির খান মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেলেন, সেখানে একজন মালয়েশিয়ান একজন নাগরিক আপনাকে আশ্রয় দিল, এরপরে ঘটনা কি হলো? তারপরে আমি 2018 সালে, তার আগে আমি একটু যোগাযোগ করতে শুরু করলাম। আমার তো দেশে যেতে হবে, আমার তো এই অবস্থায় প্রবাসে পরদিন জীবনযাপন করাটা আমার জন্য ভালো মনে হচ্ছে না, আমি স্বস্তিত্ব বোধ করতেছি না। দ্বিতীয়ত হলো আমার আব্বা অসুস্থ মানুষ, আর আমি এলাম ফ্যামিলির বড়, তো সেই সুবাদে আমার বাড়িতে যেতে হবে। তো আমি সানাউল্লাহ স্যারের যে কোনো মাধ্যমে, যে কোনো সিস্টেমে আমি মামলাটার থেকে তার দিয়ে অব্যাহতি নিলাম। অব্যাহতি নিয়ে আমি দেশে। অব্যাহতি পেলেন কি করে? অব্যাহতি পেলাম এই কারণে যে আমি নির্দোষ, আমি অপরাধী না, সেই জন্য রাষ্ট্র আমাকে বেকসুর খালাস দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই সুবাদে সেটার পরে আমি দেশে ঢুকলাম 2020 সালে। তারপরে কি পাসপোর্ট পেয়েছিলেন? না, পাসপোর্ট পেয়েছি। ওই যে আমার যে মালয়েশিয়ান যে মালিক, সে ওইখানে মালয়েশিয়ার হোম মিনিস্টারের হস্তক্ষেপে আমার পাসপোর্টটা আমি পেয়েছি। তো পাসপোর্ট পাওয়ার পরে আমি দেশে আসলাম। দেশে আসার পরে সক্রিয় রাজনীতিতে আবার নামলাম। 2021 সালে পার্টি অফিস অবরুদ্ধ করে রাখছে। তো পার্টি অফিসের গেটের সামনে
আমাদের তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের আহ্বায়ক গোলাম মৌলা শাহিন ভাই এবং রিজভি ভাই, সাত্তার ভাই সাবেক ছাত্রদলের দপ্তর সম্পাদক, তারা তিনজন শুধু গেটের কেসি গেটটার মধ্যে দাঁড়ানো, আর কেউ যাইতে পারে না, যারাই যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতেছে। তো আমি সাহস করে পার্টি অফিসের অপোজিট থেকে আমি মানে মাস্ক পরে আমি এই রুট ক্রস করছি, রুট ক্রস করে আইল্যান্ডের মধ্যে দাঁড়াইছি। তো দুই দিকে দেখতেছি পুলিশ কোন দিকে মুভ করা আছে, দুনো দিকেই পুলিশ দাঁড়ানো। তখন আমি চোখ বুজে একেবারে দৌড় দেওয়া রিজভি ভাইয়ের গিয়া জড়ায় ধরে ভিতরে পড়ে গেছি। ভিতরে যেই মাত্র পড়ছি আমার অ্যারেস্ট করার জন্য ভিতরে পুলিশ চলে গেছে। তখন রিজভি ভাই বা শাহিন ভাইয়েরা সহযোগিতায় ওই সময় আর আমার অ্যারেস্ট করতে পারে না। তখন আমাদেরকে পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা কোনো কিছুই দিচ্ছে না। পার্টি অফিসের সামনে যখন কেসি গেটের মধ্যে যখন দাঁড়ানো অবস্থায় ছিলাম, তখন আমাদেরকে থাপা দেওয়ার জন্য হাত বাড়া ভিতরে, কিন্তু ভিতরে ঢুকতেছে না পুলিশ। এক পর্যায়ে আমার গেঞ্জির কলারে ধরে টান দিয়ে আমার গেঞ্জিটা ছিঁড়া ফেলাইলো। ছিঁড়া ফেলানোর পরে আমার হাতে ছিল তালা, ওই যে আমাদের কেসি গেটের যে তালা, ওই তালা ঢিল দিয়ে এসে আমি জীবন রক্ষা করছি। তো রক্ষা করার পরে আমি ভিতরে অবরুদ্ধ অবস্থায় পড়ে গেলাম। অবরুদ্ধ অবস্থায় পড়ে যাওয়ার পরে তখন মিডিয়া সামনে আসলো। মিডিয়া আসার পরে তখন রিজভি ভাই প্রোগ্রামের ঘোষণা দিল। প্রোগ্রামের ঘোষণা দেওয়ার তাৎক্ষণিকই আমাদের লোকজন জড়ো হয়ে গেল। লোকজন জড়ো হওয়ার পর পাশে তখন যে শাহিন ভাই বা রিজভি ভাই তখন তারা বলতেছে যে আমরা যারা পার্টি অফিসে থাকার আমরা থাকি, তোমরা একটা সিস্টেমে তোমরা সরে যাওয়া, তোমাদেরকে কিন্তু টার্গেট করে ফেলছে, তোমাদের অ্যারেস্ট করে নেবে। আর পুলিশ এতটাই আমার প্রতি চড়া ছিল যে আমাকে যত জায়গায় পাইছে আমাকে অ্যারেস্ট করার জন্য তারা প্রচুর পরিমাণ চেষ্টা করছে। সেই চেষ্টাটা তাদেরকে সফল হইতে দেয় নাই। আমিও একটু সাহসিকতার ভূমিকা নিয়েছি। তো ওই সময় যেহেতু আমার পরনে কোনো গেঞ্জি নাই, যেহেতু গেঞ্জিটা ছিঁড়ে ফেলছে, তখন আমি কি করছি, পাঞ্জাবি পরছি। পাঞ্জাবি পরে আমি বের হয়ে ওই সাইড দিয়ে গলি দিয়ে সেরা একেবারে রিক্সা নিয়ে বাসার দিকে চলে গেছি। জুম্মান, শুনলাম আপনার বাবা একজন রিক্সা চালক, শ্রমিক, তিনি রিক্সা চালিয়ে আপনাদের সংসার চালান এবং আপনি আপনার বাবার একমাত্র সন্তান। তাহলে এরপরে বাড়িতে চিকিৎসা চললো কিভাবে? আপনার শরীরে কতগুলো গুলি লেগেছিল? আমার শরীরে গুলি লাগছিল প্রায় 200-র কাছাকাছি, 206টা বুলেট লাগছিল। তারপর আমার বাসা যাই, আমার বাবার একটা রিক্সা ছিল, কিস্তিতে কিনছিল। ওই সামর্থ্য নাই যে আমার ট্রিটমেন্ট করবো, রিক্সাটা বিক্রি করে দেয়। হালাত করে আমার অ্যাম্বুলেন্স ভাড়া দিছিল, পরে আরও অনেক কিছু করছে, ট্রিটমেন্ট করাইছে। পরে রিক্সা বিক্রি করার পরে একদিন পরে তারপর ওষুধ লিখে দিছে ঢাকা মেডিকেল থেকে। আর ওষুধ দেওয়ার পরে ওষুধ কিনছে। তারপরে ঢাকা মেডিকেলে কি আপনার ওই শরীরের গুলি যেগুলো ছিল 200-রও বেশি, এই গুলিগুলো কি ঢাকা মেডিকেল থেকে তোলা হয়েছে না পরে তুলেছেন? পরে তুলছি। আচ্ছা, ওই সময় তোলেননি? না, তখন তোলার সময় ছিল। কোথায় তুললেন আপনার এই গুলিগুলো? কোন হসপিটালে আপনি এই গুলিগুলো তুললেন? আমি 8 তারিখ খানপুর হসপিটালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ডাক্তার যেদিন ভর্তি হয়েছি ওর পরের দিনই ডাক্তার বলতেছে যে তুমি চলে যাও গা, এগুলো বের করতে হইব না, এগুলো সমস্যা নেই। পরে আমি চলে গেলাম। পরে গিয়া ওষুধ লিখে দিল। এই ওষুধ কিনছি প্রায় 7 দিনের। ওষুধ কেনার পরে তারপর দেখি না আমার ব্যথা করে, আমি ঘুমাইতে পারি না। 21 দিন ঘুমাইতে পারি নাই ব্যথায়। এই খাটে শুইতে পারতাম না, বইসা থাকতাম। আমার আপু বসে থাকতো, আম্মুও বসে থাকতো। ফুয়াতো বোন ছিল, ওনার বাসা থাকতাম। আপু বলতেছে যে তুই ওষুধ কিনে নিয়ে আয়। তারপর ওষুধ কিনছে। পরে আমি হাসপাতালে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ডাক্তার বলতেছে যে এগুলো বের করা হইব না, বের করা লাগবে না, সমস্যা হইব না। যদি কাটি তো এই জিনিসটা আরও খারাপ দেখা যায়, তোমার ইফেক্ট করতে পারে। পরে আমি বাসায় চলে গেলাম। তখন কিছু বুঝি না, আমি কথা বলতে পারি না, আমার এই সাইড বন্ধ ছিল। পরে বাসায় যাওয়ার পরে দেখি আমি ঘুমাইতে পারি না, শুইতে পারি না, ব্যথা করে। পরে আবার আমি হসপিটালে এসে ভর্তি হই। আপনার বাবার রিক্সা বিক্রি করে এই ট্রিটমেন্ট চালান। আপনি যে আন্দোলনে 4 তারিখ গিয়েছিলেন, 4 তারিখে কি না বুঝে গিয়েছিলেন না এমনি গিয়েছিলেন, না কেন গিয়েছিলেন? আমি আন্দোলন করার জন্য গেছিলাম। আপনি তো একজন শ্রমিক, আপনি তো একজন গার্মেন্টসের শ্রমিক, আপনি তো আর শিক্ষার্থী না, ছাত্র না। আপনি কেন গেলেন? আমি একসময় স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করছি। তা আমি যদি পড়াশোনা করতাম তাও তো যাইতাম। কিন্তু ওই পর্যায়ে দেখি যে আমার আপু গেছে, আমার আপু ইউনিভার্সিটির পরে ঢাকা। আপু ফোন দিছে, আপু ফোন দেওয়ার পরে আমি আপনার ফুফাতো বোন? জি, আমাকে উনি ফোন দিয়ে নিছে। নেওয়ার পরেই আর কি আন্দোলনে অ্যাক্টিভ হয়েছি। উনি আর জানে না যে আমি গুলি খাইছি, উনি আইসা পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন? জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিও আন্দোলনে ছিলেন? না, উনি নারায়ণগঞ্জে ছিলেন। নারায়ণগঞ্জে আম্মু বেরোতে দিত না, কিন্তু উনি
বাজারে যাইবে ওই কথা বইলা বাসা থেকে বের হইছে, বের হইয়া উনি আন্দোলনে আসছে, আমার ফোন দিছে, ওনাকে থুয়ে আমি মানে পুলিশের সামনে গেছি, যে বলতে স্যার আপনি গুলি করেন না, আচ্ছা তখন আচ্ছা। গুলি করছে। আপনি তো তখনও জানতেন যে এরকম গুলি করছে, তারপরেও কেন গেলেন? আমার কারণ গেছি, কারণ আমি মনে করছি যখন একটা জিনিস একটা মানুষ বুঝাইলে বুঝতে পারে, কিন্তু ওদেরকে মানে ওরা পাখির মতো মানুষকে গুলি করছে। যেমন ওদের তো আমার কথাটা শুনে নেয়, ওদেরকে মানে বলছি যে স্যার আপনি তো পড়াশোনা করছেন, ওই অনুযায়ী আমাদেরকে গুলি করেন না, তারপর ওরা শুনে নেয়। ওদেরকে বেতন আমরা জনগণ ওদেরকে বেতন দেওয়া রাখতাম, তো ওরা কেন জনগণের উপরে, ওদের এখনো বিচার হচ্ছে না। তো আপনি পুলিশকে যখন বললেন যে গুলি করেন না, তখন পুলিশ কি বলল? পুলিশ কিছু বলে নাই, উনি বলে যে তোমরা সরে যাও, তোমরা আর সামনের দিকে আইসো না। আমি এই কথা শোনার আপনি পরে, যেদিন নারায়ণগঞ্জে আপনি যেদিন গুলিবিদ্ধ হলেন, ওই দিন কত লোক মারা গেছে আপনার চোখের সামনে, আপনি দেখেছেন কিনা একটু আমাদেরকে বর্ণনা করতে ওদিন পারবেন কিনা? মানে অসংখ্য হাজার লোক, মানে অনেকেই হাসপাতালের বাইরে পর্যন্ত রোগী ছিল শোয়ানো, কিন্তু হাসপাতালে জায়গাই নেই। আপনি কি দেখেছেন যে শিশুরা বা ছাত্ররা মরে পড়ে আছে রাস্তায়? এই দৃশ্য আপনি দেখেছেন? না, এগুলো আমি দেখি নাই। আমি খালি দেখছি যে অনেক লোক ছিল, সবার রিলিজ দিয়েছে, শুধু আমাদের 2টা ছেলেরই ঢাকা পাঠাতেছে, আমারে আর আমাদের এলাকার একটা সজল ছিল, ও মারা গেছে পদত্যাগের পরের দিন, 6 তারিখ 6 আগস্ট মারা গেছে। ওরে আর আমার একসাথে ও কি ঢাকা আপনার পাঠাইছিল। সাথেই একসাথে গুলি লেগেছিল? জি, ওরে ছাত্রলীগের ছেলেরা গুলি করছে। আচ্ছা আচ্ছা। ওরে আর আমার একসাথে ঢাকা পাঠাইছিল, আল্লাহর রহমতে আমি ফিরাইছি, ও আর কি মারা গেছে। আচ্ছা, যখন হাসপাতালে গেলেন, এত মানুষ গুলিবিদ্ধ, এত কান্না, এত রক্ত, এগুলো দেখে নিজেকে ভয় পেয়েছিলেন? কোনো কিছুই মনে ছিল না, আমি মানে যে কে গুলি খাইছে আমি এগুলা কিছু দেখি নাই। ও যখন পরে দেখলাম, পরে যখন ভর্তি হয়েছি তখন অনেক কষ্ট লাগছিল, যে মানে কি কম কিছু কারণে আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। আরও অনেকের ভাই, আমার ভাইয়েরা পাও নাই, হাত নাই, মারা গেছে। এমনও পরিবার আছে, একটা ছেলে, ওই ছেলেটাই সংসারটা পালে, ওই ছেলেটা মারা গেছে। তো এই পরিবারগুলো কি করব? আপনার বাবা মায়ের, এই যে আপনি আন্দোলনে গেলেন, আপনার বাবা কি পরবর্তীতে রাগারাগি করেনি? না। কারণ আপনি তো আপনার বাবার একমাত্র সন্তান, আপনাকে ঘিরেই তো ওনার স্বপ্ন। জি, আমার বাবা রাগারাগি করে নাই, মানে উনি বলছে যে তুই গেছিলি কিনলে। আমি একটা কথাই বলছি, যে আমি গেছি দেখি তো আজকে আমার রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই ফ্যাসিস্টদেরকে তাড়াইতে পারছি, নাহলে এই তো আর রাজত্ব করতো, আরো ধ্বংস করতো আমাদের দেশটারে। পরে এই কথা বলার পরে আব্বু মানে খুশি হয়েছে। এখন কি অবস্থা চিকিৎসা? এখনো কি সেই রিক্সা বিক্রি করা টাকা দিয়ে চলছে না? না মানে সমাজের অন্য কেউ আপনাকে সহযোগিতা করেছে কিনা? ফার্স্ট টাইম যখন আমি হাসপাতালে ভর্তি হওয়ার পরে, এই আমাদের এলাকার যে উপজেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছিল, ওনার ছেলে এই মাহমুদুল হাসান শুভ ভাই, উনি ফার্স্টে আমাকে সহযোগিতা করে। উনি সহযোগিতা করার পরেই এই আমার মাটা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করানোর পরে এই আমাদের ট্রিটমেন্ট ফার্স্ট অপারেশন শুরু হয়। ফার্স্ট অপারেশন শুরু হওয়ার পরে 3টা অপারেশন হয়েছে। প্রথমটা হয়েছিল আপনার মানে অজ্ঞান করে, মানে আমি কিছু দেখি নাই, আমার এই সাইড পুরা। তারপর এরপরে 2টা অপারেশন হওয়ার পরে ডিস অফিস থেকে আমার ডাকাইছিল। ডাকানোর পরে ওই আর্থিক সহযোগিতা, ওইটা দিয়ে আবার ওষুধ কিনা হয়েছে। কারণ একটা অপারেশন হইলে প্রায় 4000 সরকারের কোনো সহযোগিতা পাননি? সরকারের থেকে, এই জুলাই ফাউন্ডেশনের থেকে আমাকে, মানে আমি প্রায় 1 মাস 2 মাস আমার ট্রিটমেন্ট বন্ধ ছিল, টাকা নাই। বাবাই তো ওরকম চাকরি করে না, কারণ আগে যে কিস্তি দিলে গাড়ি কিনছে, এখনও কিনছে, মানে ওইটা টাকা শোধ করে, সংসার মানে দিন হানে দিন চলে। পরে এই আমাকে এই যখন আমাদের এলাকায় মাহফিল দিল, এই বেলাল ভাই আর নিপু ভাই, উনি মানে মাহফিলের পরিচালনা করে। তো ওনাকে বললাম, তো হুজুরের সামনে নিচে, পরে হুজুর বলতেছে যে তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পরে বললাম যে স্যার এই হুজুর আমি গুলি খাইছি আন্দোলনে। পরে ওনাকে বলে যে তুমি সহযোগিতা পাও নাই। পরে আমি বলি যে আমার ফর্মগুলা আফরিন আপু, যে নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে কাজ করে, উনি আমার ফর্মটা জমা দিছে প্রায় 2 মাস আগে। তো ওই জায়গায় ফোন দিছি, ওনারা ফোন দিলেই বলে যে আপনারটা ভেরিফাই চলতেছে, এই কিছুদিনের মধ্যে ফোন দেওয়া হবে আপনারে। এটা বলার পরে এরপর আবার 1 সপ্তাহ চলে যায়। এরকম করতে করতে 21 দিন হয়েছে। 21 দিন পরে হুজুর আসছে আমাদের। 21 দিনের মাথায় আমাদের এলাকায় মাহফিল। পরে এরা বললো আমার নিপু ভাই আর বিলাল ভাই, বলার পরে হুজুরে আবার ওনার পেজে ছাড়ছে। ওনাদের পেজে ছাড়ার পরে যে কল সেন্টার আছে জুলাই ফাউন্ডেশনের সাইড, উনি ওদিন রাত্রে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে যে বলতেছে আপনি কি জুম্মান? পরে বলি যে হ্যাঁ। পরে আপনি কি গুলি খেয়েছেন? আমি কি হ্যাঁ। পরে ওনারা সব খুলে বললাম। পরে এর পরের সপ্তাহেই
মানে বৃহস্পতিবারে ওয়াজ হয়েছে, পরের সপ্তাহে আমাকে, পরের বৃহস্পতিবার আমাকে এই আর্থিক সহযোগিতা, তাও কি আবার সেকেন্ড টাইম নাম দেওয়া হয়েছে যে আফরিন আপু, আবার নাম নতুন করে নাম দিয়েছে 10 জনের, পরে 10 জনের থেকে সবার লাস্টে আমি পাইছি, আর সবাই আগে আগে পেয়ে গেছে। এই আর্থিক সহযোগিতা রাজুলাই কত ফাউন্ডেশনে পেয়েছিলেন আপনি? 1,700,000 টাকা। 1 লাখ। যে গুলির বিনিময়ে নতুন বাংলাদেশ পেলেন, আপনার সেই স্বপ্ন পূরণ হয়েছে? আমাদের মানে বৈষম্য দূর হয় নাই, কারণ আমরা গুলি খেয়েছি, আমাদের বিচারটা আগে করতে হবে। আপনাদের মানে যারা আপনাদেরকে নির্যাতন করেছে তাদের জি। বিচার এখনো হয়নি? জি, কিন্তু সরকার তো বিচার করার উদ্যোগ নিচ্ছে। বিচার ওনারা উদ্যোগ নিয়েছে, ওনারা 3 মাস ধরে বলতেছে যে বাইরে থেকে ওনাকে আনা হবে, আনা হইতেছে না। আমরা চাই আমাদের আগে বিচার, আমাদের বিচার ছাড়া আমরা কোনো সহযোগিতা চাই না, আমাদের বিচার চাই আগে। জি জুম্মান, আপনার কাছ থেকে আবারও শুনবো তাফসীর। 2022 সালের আমার শরীরের অবস্থা, আমার এই যে আঙ্গুলটা এটা ভাঙ্গা, পুলিশের বাড়ি, পায়ে অগণিত দাগ। তো আমি ওইখানে আমরা আবদ্ধ ছিলাম। তখন সাথে ছিল অনেক ছোট ভাই, বন্ধু বান্ধব, তারাও একটা পর্যায়ে সবাই সারিবদ্ধভাবে শুয়ে গেছিল যাতে তাদেরকে দেখতে না পারে। পার্টি অফিসের ভিতরে যখন পুলিশ ঢুকে গেছে, তখন আমরা ভাবছি নিশ্চিত আমরা অ্যারেস্ট, আর আমাদেরকে অ্যারেস্ট করবেই। এক এক করে ফ্লোরে, প্রতি ফ্লোরে পুলিশ যাচ্ছে, প্রত্যেকটা দরজা ভাঙছে আর পুলিশ ভিতরে যাচ্ছে। আর ভিতরে যাওয়ার পরও তারা সাউন্ড গ্রেনেড ছাড়তেছে, আর ধোঁয়া এতটা বিষাক্ত হয়ে দাঁড়াইছে যে আমরা মানে মনে হচ্ছে যে আমরা মনে হয় আর বাঁচবো না। এই যে অবস্থা, ব্লাড যাইতেছে শরীর থেকে, এই অবস্থার মধ্যেই পড়েছি। ওইখান থেকে আমাকে একটা ডিবি থাপা দিয়া বের করছে, তুই এখানে এসে পলাইছস কে? আমার এইভাবে টান দিয়ে তুইলা আমার ভ্যানের মধ্যে নিয়ে যাইতেছি। তখন আমাদের যখন গেটের সামনে নিল, তখন আমাদের মহাসচিব স্যার আসছে। মহাসচিব স্যার আসার পরে তখন আমাদেরকে বলতেছে, গেটের মধ্যে গিয়ে একটা নাটক করছে তারা আমাদের সাথে। তারা গেটের মধ্যে বলছে যে আপনারা এই দিক দিয়ে চলে যাবেন, আর বাইরে ডিবি দাঁড় করে রাখছে সারিবদ্ধভাবে আমাদেরকে এক এক করে ভ্যানে নিয়ে তুলতে। তো সে অবস্থা আমি মহাসচিবকে জড়াইয়ে ধরছি, মহাসচিব আমাকে রাখার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। শুধু আমি না, আমাদের যারা ছিল সবাইকে রাখার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। স্যারের কথাও কোনোটা আমলে নিল না ওই সময় পুলিশ, আমাদেরকে ভ্যানের মধ্যে নিল। আর আমি একটা টেকনিক সবসময় অবলম্বন করি, আমার সাথে সবসময় চেক বই রাখি, ব্যাংকের চেক বইটা রাখি। এই জন্য হাসিনার পুলিশ তো লোভী, টাকা পেলে সব কিছু করতে পারে। তখন আমার একজন প্রিজন ভ্যানে ঢুকালো, প্রিজন ভ্যানে ঢুকানোর মধ্যে আমি কনস্টেবলকে বললাম আমার কাছে ক্যাশ 50,000 টাকা আছে, আর আমার কাছে ব্যাংকের চেক আছে, আমি প্রয়োজনে 1 লাখ টাকার চেক দিয়ে দিই, আমারে যেভাবে পারো এইখান থেকে বের কর। আমি যখন এই অফারটা দিলাম, সে সবার শেষে লাস্টে আমাকে ভ্যান থেকে নামাইলো। ভ্যান থেকে নামানোর পরে আমার এক বেঞ্চের নিচে নিয়ে শোয়াইতে বলছে, স্যার ওইটার ব্লিডিং টেডিং হচ্ছে, ওইটা নিয়ে লাভ নাই, মারা টারা যাইব, তো ওইটারে এইখানেই রাইখা দেন। তো এর ফাঁকে তো আমার কাছ থেকে কিন্তু ওইগুলো নিয়ে গেছে, তারা টাকা টুকা চেক টেক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো যখন আমাদের বন্ধু বান্ধব বা যারা আছে সবাইকে যখন কাস্টডি করলো, তারা একটা ফাঁকে অন্ধকার হয়ে গেছে। কোন থানায় নিয়ে গেল? পল্টন থানায়। পল্টন থানায় নিয়ে গেল। তখন পল্টন থানায় থেকে আমি নিরপরাধী হিসাবে আমি বের হয়ে চলে পড়লাম, বেরিয়ে আসার পরেও আমাকে এই যে মৎস্য ভবনের এখান থেকে আবার অ্যারেস্ট করলো, আবার দিলাম আমি ওই পার্টিকে আবার টাকা দিলাম। এই পার্টিকে টাকা দিয়ে আমি একটা রিক্সা নিয়ে বাসার মধ্যে আইসা ডাক্তারের কাছে গিয়ে আমি আগে প্রাথমিক চিকিৎসাটা করছি, মাথায় টাথায় যে রক্ত ব্যান্ডেজ চিকিৎসা করার পরে আমার ফোন টোন তো সব নিয়ে গেল পুলিশ। আমার কাছে শুধু আমার চেক বইটা আছে, আর কিছু নাই আমার কাছে, যা কিছু আছে সব নিয়ে গেল। এই হামলায় আপনার কি কি ক্ষতি হয়েছিল শরীরে? ফিজিক্যালি আমার বাও পাটা তো ভাঙ্গা, আমার হাত, তারপরে এই দেখেন দাগগুলো তো এখনো রয়ে গেছে, আমার মাথার মধ্যে একাধিক সেলাই আছে, আর মাথায় যে প্রবলেমটা এটা তো দিন দিন বাড়তেছি, আমার যে সমস্যাটা, হয়তো আমার কাছে মনে হয় আপনার এই শোটাই মনে হয় আজকে আমার জন্য শেষ হতে পারে, কারণ আমি ওষুধ না খেলে আমি একটা মিনিটও চলতে পারি। সেক্ষেত্রে আপনার পরিবার, আপনি তো পরিবার পরিজন আছে, বিয়ে করেছেন নিশ্চয়ই, তো তারা আসলে এই বিষয়টিকে কি স্বাভাবিকভাবে নিচ্ছে? আমার পরিবার বর্তমানে স্বাভাবিকভাবে নিতে পারতেছে না, এই জন্য আমি এই পরিবারের সবার বড়, আমি পরিবারের অনেক ক্ষতি করেছি। আমার আব্বা কৃষক মানুষ, সে তার আয়ের উৎস একমাত্র ধান, সেই ধান বিক্রি করে আমাকে পড়াশোনা করাইছি। সেই পড়াশোনা করার মুহূর্তে থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। আমার জীবন থেকে 15টি বছর খুব অক্লান্ত কষ্ট ত্যাগের
চলে গেছে। এই ত্যাগ একটার জন্যই দিয়েছি, যে এই দেশ যাতে শান্তিতে থাকতে পারে, গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয়। 5 আগস্ট তো শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনার কি মনে হয় দেশে গণতন্ত্র বা শান্তি ফিরেছে বা ফিরবে? হাসিনা চলে যাওয়ার পরেও হাসিনার প্রেতাত্মরা এখনো দেশে রয়ে গেছে। হাসিনার প্রেতাত্মরা এখনো চাইতেছে মাথা উঁচু করে দাঁড়াতে, তারা দাঁড়াতে চাইতেছে বিভিন্ন সংগঠনের কাঁধে ভর করে। আমরা যে ত্যাগ স্বীকার করলাম 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আমরা বলতে পারি না আমরা যে হাসিনা মুক্ত হয়ে গেছি। হামলা, নিপীড়ন, নির্যাতন হয়েছে, আপনি কি আর বিচার পাওয়ার মতো যে নতুন বাংলাদেশ পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা, আপনি বিচার চান কিনা, বা আপনার প্রত্যাশা কি? আসলে আমার প্রত্যাশা এই দেশে জনগণের চাওয়া পাওয়া হলো গণতন্ত্র ফিরে আসুক। গণতন্ত্র ফিরে আসতে গেলে একটা ভোটের পরিবেশ দরকার। না, গণতন্ত্র ফিরে আসলে আপনার এই সকল ব্যথা, আপনার ত্যাগ সব আপনি ভুলে যাবেন? ভুলে যাব সেটা না, আমি যাদের দ্বারাতে, যে ফ্যাসিস্টের দ্বারাতে আমি ক্ষতিগ্রস্ত, আমার পরিবার ক্ষতিগ্রস্ত, আমার আব্বা এই ফ্যাসিস্টের অত্যাচারে, নির্যাতনে আমার আব্বা সর্বশেষ স্ট্রোক করেই মারা গেছে। আমার আব্বা আমার জন্যই মারা গেছে। আমার দিকে তাকে আমার আব্বা প্রতিদিনই চোখের পানি জড়াইছে, যে আমার সন্তানের সফলতা যদি আমি দেখে যেতে পারতাম তাহলে হয়তো বা আমি সর্বশেষ আমার আব্বা স্ট্রোক করার পরে বাক প্রতিবন্ধী হয়ে মারা গেছে। আমার আব্বা দেখে যাইতে পারে নাই আমার জীবনের সুন্দর দিনগুলা, আমার আব্বা দেখে যেতে পারে নাই আমার দল আমাকে কতটুকু মূল্যায়ন করছে এটাও দেখে যেতে পারে নাই। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সবসময় আশ্বস্ত করেছে যে দলের জন্য কাজ করো, সততার সহিত কাজ করো, দল তোমাকে মূল্যায়ন করবে। সেই হিসেবে আমি সর্বকনিষ্ঠ একজন মেম্বার হয়েছি, আমার চেয়ে অনেক সিনিয়ররা রয়ে গেছে। জুম্মান, এখনো আপনার শরীরে গুলির ক্ষত, ব্যথা এখনো? আপনার বাবা রিক্সা বিক্রি করে আপনার চিকিৎসা করিয়েছে, আবারও ধার করে একটি রিক্সা কিনেছে, এখনো চিকিৎসা চলছে। যারা আপনার উপরে এরকম হত্যার জন্য গুলি ছুড়ল, গুলি করলো, রাস্তায় পড়ে রইলেন, তাদের কি বিচার হওয়া উচিত? আপনি চান কিনা, বা কেমন বিচার চান তাদের? গুলি খেয়েছি মানে বিচার, যে ওদেরকে আইনা ফাঁসির হাতে আনুক, শুধু আমার জন্য না, এখানে আমি তো বেঁচে আছি, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচাইছে, জানি না কতদিন বাঁচবো, কারণ আমার মাথা অনেক প্রবলেম হয়, দাঁড়াইতে পারি না, রৌদ্রে যাইতে পারি না, মানে রাতের পর রাতের কান্না, মাও কান্দে আমিও কান্দি, মানে মাথার যন্ত্রণা আর কিছু ভালো লাগে না। যদি আমার বাবা 2টা ছেলে থাকতো তাহলে আমি আত্মহত্যা করে মরে যেতাম। যে যন্ত্রণা আমার মাথায়, যে যন্ত্রণার জন্য ভালো লাগে না, অনেক খারাপ লাগে, কোনো যাইতে পারি না, খারাইতে পারি না, আগের মতো কেউ সাথে চলতে পারি না, রোদ দাঁড়াতে গেলে মাথা ঘুরায়, কিংবা কোনো কাজ তো করি না 5 মাস ধরে, আমার ফ্যামিলি আমার কাছে, মানে ফ্যামিলি চালাইতে পারি না, আব্বু যে দূরানে উদ্দুরি খাইতে হয়। তো আরও অনেক মায়ের বুক খালি করছে, এই তারা মানে ওর ফাঁসি চাই আমরা, এছাড়া কিছু না। ধন্যবাদ জুম্মান, ধন্যবাদ তাফসির আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তারই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নতুন নির্মমতার রেকর্ড। রাজনৈতিক কর্মী তাফসির খান ও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ কিশোর জুম্মন খুনি হাসিনার নির্মমতার নতুন শিকার। কেবল বিরোধী রাজনৈতিক দল করার কারণে নিজের উপর এমন নিপীড়ন নেমে আসবে, তা হয়তো কখনো ভুলেও ভাবেননি তাফসির খান। আর কিশোর জুম্মন, যে যোগ দিয়েছিল ছাত্রদের অধিকার আদায়ের মিছিলে, চেয়েছিল দেশ থেকে বৈষম্য বিতাড়িত হোক, অথচ তার উপর করা হলো গুলি। ঘাতকের অসংখ্য বুলেট ক্ষতবিক্ষত জুম্মন জানে না কি তার অপরাধ। এই টকবগে বয়সে কেনই বা তাকে বরণ করতে হলো এমন করুণ পঙ্গুত্ব? আমাদের বিশ্বাস রাষ্ট্র সরকার এসব প্রশ্নের উত্তর দিবে। এমন জঘন্য অপরাধ যারা সংগঠিত করেছে, বিচারের মুখোমুখি দাঁড় করাবে তাদের, দেশে নিশ্চিত করবে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আগামীতে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।